জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা বৈঠক হতে যাচ্ছে। দুপুর 2টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। শুরু হবে সংলাপ। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা 3টার দিকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার কথা রয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। সবশেষ গত 31 আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। মাত্র 4 দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বন্দরের সিসিটিভি ও ভিটিএমএসে ধারণ করা কিছু ভিডিও ফুটেজ দেখে এই আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। বিস্ফোরণে জাহাজের উপরে ডেকে আগুন লাগলেও জাহাজে থাকা জ্বালানি তেল অক্ষত আছে। এতে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেলেও মারা গেছেন একজন ক্রু। জাহাজটি বর্তমানে নিরাপদে আছে। সমুদ্রে দূষণ বা তেল ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নৌবাহিনী ও শিপিং চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজ সৌরভের ট্যাঙ্কারে আগুন লাগে। জাহাজটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা ছিল। প্রথমেই সাগরে টহলরত কোস্টগার্ডের একটি স্পিড বোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড। এ ঘটনায় 48 জনকে জীবিত উদ্ধার করা হলেও গুরুতর আহত অবস্থায় মারা গেছে একজন ক্রু। এর আগে গত 30 সেপ্টেম্বর তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগে। এতে প্রাণ হারায় 2 জন। দুর্ঘটনার শিকার শিপিং কর্পোরেশনের 2টি জাহাজই 37 বছরের পুরনো। দুর্ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, যেটা জ্যোতির ঘটনার সময় আমরা কিছুটা বলেছিলাম যে এটা নাও হতে পারে গ্যাস সিস্টেম, যদিও যে প্রবাবল রিজনগুলো কোনোটাই মিলছিল না, বাট এখন যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি, তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা 8 সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অবনতি হয়েছে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে প্লাবিত হয়েছে ময়মনসিংহ ও শেরপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন শেরপুরের ঝিনাইগতি ও নালিতাবাড়ি 2 উপজেলার অন্তত 14টি ইউনিয়নের 50,000 মানুষ। কাঁচা ও পাকা সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। পানিতে তুলে গেছে 17,000 হেক্টর ফসলি ক্ষেত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট। একই চিত্র ময়মনসিংহে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে বোড়াঘাট ও নেতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়া নিম্নাঞ্চল। পানিবন্দী 2 উপজেলার 15 ইউনিয়নের প্রায় 32,000 পরিবার।
কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পাশাপাশি খানাখন্দে বেহাল সড়ক দুর্ভোগ আরও বাড়িয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও কাজের তাগিদে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন অনেকেই। এদিকে বৃষ্টির কারণে গণপরিবহন কম, অন্যদিকে জলাবদ্ধতার কারণে হেঁটে যাওয়ার উপায় না থাকায় দুর্ভোগ চরমে নগরবাসীর। এই জলাবদ্ধতার মধ্যে রাস্তায় খানাখন্দে বেহাল সড়ক যেন মরার উপর খাড়ার খা। পানির নিচের ভাঙা গর্তে পড়ে কোথাও রিকশা, আবার কোথাও পিকআপ ভ্যান পড়ে থাকতে দেখা যায়। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপের দাবি নগরবাসীর। রিক্সা বা বাস পেতেও সমস্যা হয়, প্লাস এই যে জলাবদ্ধতা, যে কারণে আমরা চলাচলে অসুবিধা। এই জলাবদ্ধতাটা এটা তো অনেক দিনের সমস্যা। আমরা তো সরকারকে আগেও জানাইছি যে জলাবদ্ধতা নিরসনের জন্য মানুষ খুবই কষ্ট হয়। আমরা মনে করেন পেশেন্টার নিলেও খুব ভয় পাই যে কই গাতায় ফেলামু, পেশেন্টারটা ভিজবো, আহত হবো, ক্ষতি হবো। ভাঙ্গা চুরে রাস্তা, ঠিক আছে, গর্ত কখন কোন করে গর্ত পড়ে যায়, তার কোনো নিশ্চয়তা নাই। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের 5 বিভাগের মধ্যে অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 5 অক্টোবর সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অক্টোবরের 12 তারিখের পর বৃষ্টিপাত কমে আসবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো 12 তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে আমাদের মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায়ের আগ মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। প্রথম জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়েছে বারিধারার তার নিজ বাসভবনে। বাদজোহর বারিধারা 8 নম্বর রোডের আতিক মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বারিধারায় প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ দেখতে আসেন আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিকল্প ধারা বাংলাদেশের কর্মীরা। এ সময় সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী জানান, রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাট চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ফুসফুসে সংক্রমণ হয় গত 2 অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত 3:15টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির প্রতিষ্ঠাতা, মহাসচিব ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 94 বছর। হার্ট ফেলিয়ার একটু অ্যাগ্রিগেট করেছিল, সেখান থেকে বাইল্যাটারাল পালমোনারি এডিমা ছিল, লাংসের 2 দিকে পানি ছিল, এবং ওনার চিকিৎসা দেওয়ার ব্যাপারেও ডাক্তারদেরকে অনেক সতর্ক থাকতে হয়েছে, কেননা ওনার কিছু রেস্ট্রিকশন ছিল। শেষ 1 ঘন্টা তো আসলে সবার কোলের উপরই ছিলেন, সেখান থেকে উনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। 3:12 রাত 3:12। এখন যার দিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নির্বাচনে আয়োজন করতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। গণ অভ্যুত্থানে মানুষের মাঝে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, তা না করতে পারলে জাতি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। এই সুযোগটা কাজে লাগান, আমরা যেন হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতায় এসে গেছি। আসেননি, যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে
আপনারা কাজে লাগাতে পারছেন। আগামী শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়ার বাধ্যকতার কারণে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পাঠ্যবইয়ের সংস্কার করা হয়েছে। পরে আবারও সংস্কার করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ছাত্র আন্দোলনের পর পাঠ্য বইতে নতুন ইতিহাসের পর্বগুলো স্থান পাওয়া দরকার। শিক্ষকদের বেতন কাঠামো সহ অন্যান্য বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন, সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। সরকার সেটা নিয়ে কাজ করছে। মূলত শিক্ষার বৈষম্য ও অর্থনৈতিক বৈষম্যের মূল কারণ। মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার, সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে। আগের কালে জমিদার এবং ভূস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য, ধনী হতে বলে বৈষম্য তৈরি হতো। এখন কিন্তু শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের সবচেয়ে বড় কারণ। জোরপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহালের এক দফা দাবিতে বিসিসিআই ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মীরা। দুপুরে রাজধানীর মতিঝিলে বিসিসিআইয়ের অফিসের সামনে চাকরিচ্যুত কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, চাকরিচ্যুত হওয়া অনেক কর্মী অর্থাভাবে ভুগছেন। 62 জন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীর মধ্যে 25 জনকে চাকুরিতে স্ব পদে পুনর্বহাল করা প্রয়োজন। এছাড়াও সার্ভিস রুলস 1990 অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানান তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা 2000 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নিহতদের 261 জন নারী এবং 127 জনের শিশু। শুক্রবার এক্স বার্তায় দক্ষিণ লেবাননের আরও 2টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। পাল্টা হামলায় ইসরায়েলি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট ছুড়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইয়েমেনের রাজধানী সানার হোদেইদাহ বিমানবন্দর সহ হুতি নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় হামলা করেছে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনী। সশস্ত্র সংগঠনটির 15টি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাজ্য। যদিও হুতিদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের স্টারমার প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।